ক্যামেরা টকে আপনাদের সকলকে স্বাগত। আমি সুমন। আমি সবুজ। আজকে আমাদের যে বিশেষ অতিথি, তার আলাদা করে কোনো পরিচয়ের দরকার নেই। তিনি সারা ভারতবর্ষে বিখ্যাত, তার নাম ডাক খ্যাতি চারিদিকে। শ্রী রতন কাহার মহাশয়, পদ্মশ্রী প্রাপ্ত। আজ আমরা ওনার সাথে আলোচনা করব তার আত্মজীবনী নিয়ে। আমরা আরো আলোচনা করেছি যখন থেকে তিনি সঙ্গীত শিল্পী রাস্তা তৈরি করেন, রাস্তাটা কতটা কঠিন ছিল, এবং আমরা আরো আলোচনা করি তার পদ্মশ্রী পাওয়ার জার্নি নিয়ে এবং পদ্মশ্রী পাওয়ার পর তার অবস্থা নিয়ে। তাহলে দেখতে চোখ রাখুন রোল ক্যামেরা অ্যান্ড টকে, সঙ্গে রতন কাহার মহাশয়ের সাথে। প্রথমে বলি, কেমন আছেন? নমস্কার, আমি রতন কাহার, লোকশিল্পী। আমি খুব ভালো আছি, কারণ আমার তৎকালীন খুবই কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, জ্বালা পেয়েছি। এখন কিন্তু আমি একটা সম্মানের জায়গাতে গিয়েছি, সম্মান পেয়েছি। আমি খুব ভালো আছি। সঙ্গীতের সঙ্গে তাহলে আপনার কত বছরের সম্পর্ক? সম্পর্ক আমার বাল্যকাল থেকে, 7-8 বছর বয়স থেকে। 7-8 বছর বয়স থেকে। কারণ সঙ্গীত তখনকার দিনে গান কেউ শুনতো না, ভদ্রলোকরা শুনতো না। ভদ্রলোকরা ভালো কীর্তন শুনতো, ভালো আধুনিক গান শুনতো, কিন্তু লেটো, আলকা, তারপরে লোকসঙ্গীত, এগুলো তারা পছন্দই করতো না। আমি কিন্তু খুব ছোট থেকেই, আর মামারা লেটো করতো। লেটো গেলে একটা দল ছিল, আমি মামাদের ওই সমস্ত দেখতাম, খুব ভালো লাগতো। মামারা মেয়ে সেজে অভিনয় করতো, মেয়ে সেজে গান করতো, মেয়ে সেজে নাচতো, আমাদের খুব ভালো লাগতো। তা আমি সেই রক্তের মামাদের আমি আমার মধ্যে একটুকু ছোঁয়া যেন লেগে গেছে আর কি। আমি তখন ওই লেটোতে মামাদের সঙ্গে আমি গান টান শিখেছি, ওই লেটোতে গেয়ে নেচেছি, গান করেছি। তারপরে যাত্রাতে আমি খুবই নাচতাম। যাত্রাতে আমার খুবই নাম ছিল, হ্যাঁ, যাত্রার নাচাতে। এইভাবে লাইফটাকে আমি তৈরি করেছি। আমি কিন্তু ছোট থেকে এখনো পর্যন্ত কোনো কর্মের কোনো ব্যবস্থা জানি না। আমি কর্মহীন, আমি কোনো কর্ম কাজ করতে পারি না, করি না। আমি গান বাজনা, নাটক, থিয়েটার, যাত্রা বা গান কোথাও হচ্ছে ভালো গান, যেমন শ্যামল মিত্রের গান, হেমন্ত মুখোপাধ্যায়ের গান, সতীনাথের গান মন পাগল করে দিত। এই সমস্ত গান শুনতাম, খুব ভালো লাগতো। জানি না, আমার ভিতরে খুব প্রেম ছিল। ওদের গান শুনে আমার এত আলোড়ন সৃষ্টি করতো যে আমি কবে ওইরকম গান করতে পারবো। তখনকার দিনে লোকসঙ্গীত গাইতেন আমাদের ওই খুবই পুরনো আর্টিস্ট দ্বারা, এই কানাকৃষ্ট, তারপরে আমাদের কি বলো সব ছিল, এসব ছিল, নাম ছিল আলাদা, নামটা মনে পড়ছে আমার। ওদের গান খুব শুনতাম। তারপরে যখন আমার গান বুদ্ধি হলো আর কি, যখন যাত্রাতে খুব নাচতাম, তখন আমি মানে ওই ভাদু গান বলে একটা আমাদের আছে, মানে পুরুলিয়ার বিখ্যাত ভাদু গান। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের কিছুটা ছোঁয়া আছে। ভাদু গান এখনো বিখ্যাত। আমি কিন্তু ভাদু গানটাকে খুব ভালো করে বেছে নিলাম। ওই ভাদু গানে আমি নিজেকে জানি না মা সরস্বতী কতটুকু কৃপা করি জানি না, এখনো পর্যন্ত গানটাকে আমি কিছু মনে করি না, বুঝলেন। গান আমি যখন তখন বানতে পারি এবং রচনা করতে পারি, বলতে পারি,
এইসব মা সরস্বতীর কৃপা, আমার কৃপা না, ঠিক। আর গুরুজনদের আশীর্বাদ। আমার মন ছিল খুব যে আমি একটা ভালো শিল্পী হব, ভালো আর্টিস্ট হব। আমি কিন্তু হতে পেরেছি। কি করে হতে পেরেছি? আজকে যে আমি পদ্মশ্রী পেয়েছি, এই আমার বহু ভাগ্যের ব্যাপার। তাহলে কোন শিল্পীর গান শুনে আপনার মনে হয়েছিল যে আপনিও সঙ্গীত শিল্পী হবেন? এই বনয় হেমন্ত বাবুর গান, দ্বিজেন্দ্রনাথ, দ্বিজেন মুখোপাধ্যায়ের গান, এদের গান আমি খুব শুনতাম। শ্যামা মিত্রের গান, এবং আমাদের অংশুমান রায়, তারপরে আমাদের গোষ্ঠক পাল, এই সমস্ত গানে আমাদের মন পাগল করে দিত। এখনো কি সেই গানগুলো শোনা হয়? সেই গানগুলো শোনা মানে এখন তো গানগুলো শুনতে পাই না, এইসব গানের কোনো ন্যাক এখন নাই। এখন লোকসঙ্গীত, ফোকের ওপর খুব ঝোঁক, ফোক আর বাউল। আচ্ছা, তাহলে আজ তো আপনি পদ্মশ্রী, তো এই পদ্মশ্রীর রাস্তাটা কতটা কঠিন ছিল আপনার কাছে? কঠিন মানে আমার গান, আমি যে গান করতাম খুবই লোকে ভালো বলতো, এবং দৌড়ে দৌড়ে রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় আমি ভাদু গান নাচিয়েছি। কিন্তু প্রত্যেকে খুব নাম করতো যে অতল গানের ভাদু গান খুব ভালো, এবং ছন্দ বা মিনিং, গানের মিনিং খুবই ভালো। তা আমি এত যশ পাওয়ার পর থেকে আমি কিন্তু, অনেক তো আছে বিপরীত পার্টিটা থাকার থাকে, তারাও খুব কোন নিন্দা করতো, খুব কথা বলতো, যেদের আর্ট শিল্পী হবে হবে, অনেক লোকে অনেক কিছু ব্যঙ্গ করেছে, সেগুলো সহ্য করতে হয়েছে, বুঝলেন তো। সত্যিকার তো ভাবতে হচ্ছে করতে পারে না যে আমি, যাদের বাড়ি ঘরের একটা দরজা নাই, ঘরে চাল নাই, খেতে খাবার ঠিক ঠিকানা নাই, সেই ঘরের শিল্পীরা, ছেলেরা কি শিল্পী হতে পারে? কিন্তু আমি এই গানটাকে ধরে রেখেছিলাম। আমি গান খুব মা বাবার কাছে খুবই গঞ্জনা কষ্ট পেয়েছি, আত্মীয় স্বজনের কাছে খুব কষ্ট পেয়েছি। তারা কোনদিন আমাকে দেখছো না, এখনো ঠিক ভালো চোখে দেখে না, তবে সম্মাননা করেছি খুব। এখন তাদের খুব মনে খুব গর্ব হয়, এবং তারা বলতে পারছে যে হ্যাঁ, আমাদের একটা শিল্পী পাড়াতে হয়েছে আমাদের। তা আমি খুব কষ্ট করি দাদা, দারুণ কষ্ট করেছি, না খেয়ে থেকেছি, বাবা মা থাকতেও খেতে পাই নাই, ভাই বোনরা খুব ছোট, তাদেরকে কি করে খাবে বাবা মা। হ্যাঁ, তখন তো পয়সার খুব অভাব ছিল, এখন পয়সা প্রচুর, এখন মানুষের খাবারও প্রচুর। এখন এরকম, কিন্তু তখন আমাদের এখন ছিল না, একজন কাজ করতো, চারজন বসে খেত, সারাদিন যেত, সকাল ভোরে যেত, সেই সন্ধ্যে 6টার সময় আসতো। সেই কালের লোক আমি সেই কাল থেকে দেখেছি। বাবা চাষ করতো, মা বোরকা বাড়িতে ধান বাঁধতো, এবং আমরা কিন্তু ভাই বোনেরা ঘরে খুবই কষ্টের পর থাকতো। আপনি কি এটা বিশ্বাস করেন যে যারা শিল্পী হওয়া খুব কষ্টের? শিল্পী কষ্টের হলেও, শিল্পী যদি ধরে রাখা হয়, শিল্পী সাধনা করা হয়, এর ফল পাবে। মা বাগবাগিনী সরস্বতী মা কৃপা করবে। কষ্ট করতে হবে, হ্যাঁ, কষ্ট না করলে সত্যিকারে কিছু হয় না। আপনি দেখুন না, বহু যুগে মহারিষি এরা প্রচুর কষ্ট করেছে, তারা তবে তো সাধনা পেয়ে, তবে তো তারা একটু ক্ষমতা পেয়েছে। দেখো, সাধনা করলে পরে হয়। আমি আজকে এত আনন্দিত, আমাকে কত মানুষ আজকে কত ভালো কথা বলছে, কত ভালো হয়ে বলছে, কিন্তু আমি সত্যিকারই বলছি, আমি খুব গর্বিত। আমি মাটির ঘরে জন্ম নিয়ে আমি যে দিল্লি যাব, আমি ওই প্লেনে উড়ে আমি দিল্লি যাব, ওখানে আমরা আসবো, কোনদিন ভাবতে পারবো। এটা কিন্তু আমার কাছে খুবই, আমাদের কাছেও খুব গর্বের। আমরা তথা গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ সবাই গর্বিত আপনাকে পেয়ে। আমাদের অন্ডাল থেকে দিল্লি 2 ঘন্টা রাস্তা গো, প্লেনে 2 ঘন্টা রাস্তা। অবাক হয়ে যাবে আমি, যে ট্রেনে গেলে পরে 48 ঘন্টা লাগে, 48 ঘন্টা নেমেও আবার প্রায় 6 ঘন্টা। ট্রেনে গেলে 2 দিন লাগে, ফ্লাইটে গেলে 2 ঘন্টা লাগে। কি করে যে গেল বা কি গেল বুঝতেই পারবো না, কি অদ্ভুত। 1972 সালে আপনি একটি বিখ্যাত গান রচনা করেছিলাম, হ্যাঁ, বড় লোকের বিটি লোক, যেটা খুব জনপ্রিয় হয়েছে। কি চিন্তা ভাবনা করে আপনি লিখেছিলেন? ওটা চিন্তা ভাবনা করে বলতে গেলে, এই গানটি হচ্ছে যে একটা
খুবই ভালোবাসা, প্রেমিক প্রেমিকা গান। একটু মেয়ে, তখনকার দিনে তো ভালোবাসা খুবই কঠিন ছিল। কারোর সঙ্গে কথা বললে সমাজে কলঙ্কিত ছিল, সমাজের কথা বলতো, এই ভয়ে খুবই কথা বলতেও পারতো না। কাউকে কেউ ভালোবাসলে পরেও মন খুলে কথা বলতেও পারতো না। তার জন্য বলছে যে লাল ধুলো সরানে ওরে সরানে, আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে। কথার মিনিংটা দেখুন, কেমন ইশারা করে বলছে যে আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে। এমনিতে কথা বলতে পারছে না, ওই গানের সুরে বলতেছে। একটা ভালোবাসাকে বলছে লাল ধুলো সরানে ওরে সরানে, আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে। তখন বাবুর বাগান দিয়ে কেউ যেত না। আচ্ছা, সেই বড়লোকের ছেলেটি ওই মেয়েকে ভালোবাসত। ওই মেয়েটাকে ভালোবাসার পরে যখন লোকে জানাজানি হয়ে যায় যে কেউ ভালোবাসে, সমাজচ্যুত করে দেয় বা সমাজ থেকে বার করে দেয়। মেয়েটা কি করে, একটা বেশ্যা মানে পতিতালয়ে গিয়ে আশ্রয় দেয়। সেই আশ্রয়ে থাকতে থাকতে ওর পেটে একটা গর্ভে বাচ্চা আসে। ওই ছেলেটি ছাড়া আর কারোর কাছেও কোনো রকম মানে প্রেম ছিল না, ভালোবাসা ছিল না, খালি ওই ছেলেটি যাওয়া করতো। ওই মেয়েটা, আমাকে খুব নিগুড় কথা বললাম, ওই ছেলেটি যাওয়া করতো। তার জন্যে যখন ছেলেটা হয়েছে, মেয়েটি যখন হয়েছে আর কি, হলো আর কি, তাতে বলছে বড়লোকে বিটিল, মাথা বাঁধছে, যার 4-5 বছর হয়েছে, স্কুল যাবে আর কি। তখন বলছে বড় লোকের বিটিল, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গেন্দা ফুল। খুব আদর করে বলছে আর কি, যে মাথাটা এমন সুন্দর করে বাঁধবো যেমন লাল গেন্দা ফুলের মতো লাগবে। কথাটার এই বড় লোকের বিটি মাথাটা বাঁধবেও তো জানেন তো যে কার ছেলে, এই আমার পেটে হয়েছে, কিন্তু ছেলেটা তো কারো জানে। তার জন্যই গানটু আক্ষেপ করে বলছে বড় লোকের বিটিল, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গেন্দা ফুল। এইটা বলতে বলতে তখন ওর প্রেমের কথাটা মনে পড়ে গেল। আরে বলছে লাল ধুলো সরানে ওরে সরানে, লাল ধুলো সরানে ওরে সরানে, আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে। আমরা এরকম করেছি আর কি, আমাদের এরকম ভাব ছিল আর কি। সেই কথাটা এই গানটার সঙ্গে আছে। আর একটা কথা হচ্ছে, এবার অতিরিক্ত চিন্তা করলে ভাবলে পড়বে। ভালোবাসা কথা তো খুব চিন্তা করে, যখন প্রেম পড়ে যায় তখন প্রেমিক প্রেমিকার কথা খুবই চিন্তা করে। তাই বলছে যে দেখেছিলাম স্বপনে ওরে স্বপনে, দেখেছিলাম স্বপনে ওরে স্বপনে, ভালোবাসা দাঁড়িয়ে ছিল মাথার সিটেনে, ভালোবাসা দাঁড়িয়ে ছিল মাথার সিটেনে। মাথার সিটেনে মানে বালিশ। আমি স্বপ্ন দেখছি যে ভালোবাসা আমার মাথার সিটেনে দাঁড়িয়ে। এই হচ্ছে গানটার কথা। তারপর যখন মেয়েটি এসছে, ছেলেরা তো প্রেম করে তো আর একটা প্রেমিকে খুঁজে পায়, ছেলেদের তো মুড খুব চঞ্চল। তাতেই বলছে যা কেন কোথা যাবি, ওটা যখন বাচ্চা এসছে আর কি, তখন বলছে যা কেন কোথা যাবি ওরে ও যাবি, যা কেন কোথা যাবি ওরে ও যাবি, দুদিন পরে আমার ছাড়া আর কার বাহবি। চিন্তা ভাবনা করে আপনি লিখেছিলেন, সিরিয়াসলি খুব ভালো লাগলো এই হিডেন স্টোরিটা শুনে। মানে গানটার অ্যাকচুয়ালি আপনি কি ভেবে লিখেছিলেন, কি স্টোরি, এটা অনেকেই জানে না, না জানবার চেষ্টাও করে না। স্বপ্না চক্রবর্তী গানটা রেকর্ড করেছিল, উল্টো পাল্টা গিয়েছিল। একদমই তাই। আমি জাস্ট এটাই বলতে যাচ্ছিলাম, কিছু শিল্পী আছে, আমরা তাদের নাম নেব না,
কিন্তু তারা এই গানের কিছু কিছু লাইন তারা ভুল গিয়েছে। এবং সেই ভুলই এখনো চলছে। ভুল এখনো ভুলই চলছে। এখনো মানুষ যারা গায় না তারা বলে খোপা এমন খোপা বিঁধে দিব, ঠিক। এইসব বলে আর কি বলে বলে। হ্যাঁ, তো মানে আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? না আমি কিছু বলছি না। আবার গান গাইছে, এটা খুশি আনন্দ, এটাই আমার কাছে।